আচ্ছা, এখানে আমরা তাকে বলে দিছি তুমি স্পেসিফিক্যালি 7টা সেগমেন্ট দেখো, এজন্য সে আমাকে 7টা সেগমেন্টে দেখাইছে, না হয় সে 15-20টা দেখাই দেবে। সেগমেন্ট গুলা কি কি? ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল ট্রেড, এই সেগমেন্টে থাকবে যে ইন্টারন্যাশনাল ট্রেড কাকে বলে, এটার যে মূল ধারণাটা, কনসেপ্টটা কি, এটা ডেফিনিশন গুলা, এবং ইন্টারন্যাশনাল ট্রেড কি রোল প্লে করে ইকোনমিক গ্রোথ, ইকোনমিক ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করো। দ্বিতীয় সেগমেন্টে সে আমাকে বললো আন্ডারস্ট্যান্ডিং ট্রেড ব্যারিয়ার্স এন্ড টেরিফস। সে বললো যে তুমি এই আন্তর্জাতিক বাণিজ্যের যে বাধা সমূহ আছে, কি কি বাধা পেতে হয় আন্তর্জাতিক বাণিজ্য করার ক্ষেত্রে, ওই বাধাগুলোর উপরে আলোচনা করো। এবং টেরিফ বলতে কি বোঝে, টেরিফ বা কাস্টমস টেরিফ, এরকম টেরিফ লাইন গুলা নিয়ে আলোচনা করো। নেভিগেটিং লিগাল এন্ড রেগুলেটরি রিকোয়ারমেন্ট, তুমি যেই লিগাল বা রেগুলেটরি কমপ্লায়েন্স ইস্যু আছে এই ইস্যুগুলোর উপরে আলোচনা করো। ডেভেলপিং এ উইনিং এক্সপোর্ট স্ট্র্যাটেজি, একটা কোম্পানি যখন আন্তর্জাতিক বাণিজ্যে যাবে, তার বাণিজ্যে যদি এক্সপোর্ট করতে চায়, তাহলে এই এক্সপোর্ট স্ট্র্যাটেজিটা কি হবে, এটার উপরে আলোচনা করো। তারপরে সে আমাকে বলল রিস্ক ম্যানেজমেন্ট ইন ইন্টারন্যাশনাল ট্রেড, ফাইন্যান্সিং ইউর ইন্টারন্যাশনাল ট্রেড অপারেশনস, তারপরে ফিউচার অফ ইন্টারন্যাশনাল ট্রেড, এই বিষয়গুলোর উপরে লিখো। তাহলে আমরা চলেন এই অ্যাটলিস্ট এই হাইলাইট গুলা কপি করে নেই। স্যার একটা প্রশ্ন ছিল। এটা কপি করে আমরা আমাদের এই পেজে রাখছি। Well, এবার তো বুঝতে পারছেন যে আমাদের সেগমেন্ট গুলো আমরা পেয়ে গেছি, তাই না? এই সেগমেন্ট গুলোর উপর ভিত্তি করে আমরা আমাদের ফুল আর্টিকেলটা দাঁড় করাবো। সো আর্টিকেলের সেগমেন্ট গুলাকে আমরা সেগমেন্ট গুলো নিয়ে নেই। সেগমেন্ট গুলা লিখি। এবার চলেন আমরা চ্যাটজিপিটি কে আবারও বলি যে আমাদের এই প্রত্যেকটা সেগমেন্টের উপরে তুমি আমাকে ইয়ে দাও, রাইট আপ দাও। তাইলে তাকে বললাম রাইট অন এই দুইটার উপরে লিখো, এই দুইটা বিষয়বস্তুকে উইদিন একটা একটা মানে ইন্ট্রোডাকশন, আমার 200 ওয়ার্ড বা 250 ওয়ার্ডের বেশি দরকার নাই, উইদিন 200 ওয়ার্ডস। তাকে বললাম যে তুমি আমাকে এটা লিখে দাও, আমাকে লিখে দিচ্ছি। এর মানে ইন্ট্রোডাকশন লেখা আমার কমপ্লিট। সো ইন্ট্রোডাকশনে আমি এই লেখাটাই ব্যবহার করব। আমরা এই লেখাটাই যদি ইন্ট্রোডাকশনে ব্যবহার করি, এ হচ্ছে আমাদের আর্টিকেলের ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল ট্রেড অংশটা। International trade is the cornerstone of today's global economy, underpinning economic growth and promoting global cooperation on an unprecedented scale. যাক, এই ইন্ট্রোডাকশনটা শেষ করলো। তারপরে আমরা এবার লিখতে হবে আন্ডারস্ট্যান্ডিং দ্য ট্রেড ব্যারিয়ার্স এন্ড টেরিফস। এবার বাণিজ্যে কি কি বাধা আছে এগুলা, আর হচ্ছে টেরিফ কি জিনিস এটা দেখেন। চলেন দেখি আমরা টেরিফ কাকে বলে, টেরিফ কি কাজে লাগে, বা কেন টেরিফ দেয়া মানে নির্ধারণ করা হয়, সরকার টেরিফের বাইরে কোনো ইনকাম সোর্স আছে কিনা, এই মানে বিষয়টা সম্পূর্ণ একটা আলোচনা নিয়ে আসি। তা আবার যদি চ্যাটজিপিটি কে আমরা বলি রাইট অন
এই দুইটা সাবজেক্ট আমরা তাকে বলে দিচ্ছি ইন্ট্রোডাকশনের পরে, যেহেতু এইটাও ধরেন ইন্ট্রোডাকশনের পার্ট, যে আমরা এখানে সংজ্ঞাগুলা বলবো, আন্তর্জাতিক বাণিজ্যে বাধা কি কি, কিছু বাধার তালিকাভুক্ত করব। এটা আমরা খুব লম্বা করব না, এটাও আমরা 300 ওয়ার্ডের মধ্যে শেষ করার চেষ্টা করব। কেমন? তাকে বললাম জি উইদিন 300 ওয়ার্ডস। এখন দেখি সে আমাকে 300 ওয়ার্ডের মধ্যে কি লিখে দেবে। আচ্ছা, এই ভার্সনটায় কাজ করছে না সে। Regenerate। এখন সে লিখছে, এই যে ট্রেড ব্যারিয়ার বলছিলাম না, যে আন্তর্জাতিক বাণিজ্যে বাধা সমূহ কি কি, এই বাধাগুলোর উপরে সে জি লিখছে। স্যার। ট্যারিফ মানে আমরা যে কাস্টমস ডিউটি দেই বা ট্যাক্স দেই, এই ট্যাক্সটা সকল প্রকার ট্যাক্সই হচ্ছে ট্যারিফের অন্তর্ভুক্ত। আর ট্যাক্সের বাইরে ট্যাক্স বহির্ভূত যেসব আন্তর্জাতিক বাণিজ্যে বাধা আছে, এগুলোর বলা নন ট্যারিফ ব্যারিয়ার। তারপরে কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশন রেড টেপ, মানে যারা ওই যে কাস্টমস ডিউটি আদায় করে তাদের ঘুষ টুস এইসব বিষয়গুলো একটা বাধা। তারপরে এই বাধাগুলা আন্তর্জাতিক বাণিজ্যে কি কি প্রভাব পড়ে এটা লিখছে। তারপরে স্ট্র্যাটেজিস টু ওভারকাম ট্রেড ব্যারিয়ার, ট্রেড ব্যারিয়ার গুলা কিভাবে উত্তরণ করা সম্ভব, এটার উপরে লিখছে। তার মানে 300 ওয়ার্ডের মধ্যে সে সুন্দর একটা পরিচিতিমূলক, এটা কি কেন এটা সে আমাকে লিখে দিল। তা আমরা এটা নিয়ে যাই। আমরা এটা নিয়ে অর্থাৎ এই জায়গায় পেশ করব। কেমন? তা আমাদের বোঝার সুবিধার্থে যেই বিষয়গুলো হাইলাইট হওয়া উচিত, এটারে আমরা হাইলাইটার ব্যবহার করব। এখানে প্রথমটা ঠিক আছে, ট্রেড ব্যারিয়ার একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা এখানে আমরা হাইলাইট করব, বোল্ড এবং করলাম। তো ট্রেড ব্যারিয়ার কত প্রকার এখানে সে আলোচনা করছে। ট্যারিফ, নন ট্যারিফ ব্যারিয়ার, কাস্টমস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন রেট টেপিজম, কারেন্সি এক্সচেঞ্জ রেট। এই চারটা বড় বিষয় নিয়ে, যেহেতু আমরা তাকে বলে দিছি যে তুমি 300 ওয়ার্ডের মধ্যে শেষ করবা, সে আমাকে চারটা ট্রেড ব্যারিয়ার নিয়ে আলোচনা করবে। সো এই চারটা ট্রেড ব্যারিয়ারকে আমি একটু বোল্ড করে দেই। ট্যারিফ, ট্যারিফ তো বুঝতে পারছেন যে ট্যারিফটা কি। জি ট্যারিফ স্যার। হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে এক দেশ থেকে আরেক দেশে কোনো বাণিজ্য পণ্য আনা এবং নেওয়ার ক্ষেত্রে ওই দেশের সরকারকে যে ট্যাক্স দিতে হয়, বিভিন্ন ফরম্যাটে দিতে হয়। এটা এই ট্যাক্স গুলাই হচ্ছে ট্যারিফের অন্তর্গত। এই যে ট্যারিফ আর ট্যাক্সেস ইম্পোজড অন ইম্পোর্টস অফ এক্সপোর্ট মেকিং গুডস এন্ড সার্ভিসেস মোর এক্সপেন্সিভ। হাই ট্যারিফ means high price, reduce competitiveness. Low tariff means low price, increase competitiveness. আর এই ট্যারিফটা ইম্পোজ করে মূলত একটা হচ্ছে সরকার এটা থেকে কিছু টাকা পায়, রেভিনিউ আসে, এজন্য ইম্পোজ করে। আরেকটা হচ্ছে লোকাল যে প্রোডাক্ট, লোকাল প্রোডাক্টকে একটা সুরক্ষা দেওয়ার জন্য ট্যারিফ ইম্পোজ করে। আরেকটা হচ্ছে কোন কোন দেশকে অন্য দেশের তুলনায় বাণিজ্যে সুবিধা দেওয়ার জন্য ট্যারিফ ইম্পোজ করে। এরকম বিভিন্ন কারণে ট্যারিফ ইম্পোজ করতে পারে। তারপরে আমাদের এখানে কি আসলো, আমরা এটা দিলাম। তারপর হচ্ছে ইম্প্যাক্ট অন বিজনেস। আমরা এখন দেখব ব্যবসার উপরে এই যে বাণিজ্য বাধাগুলো আছে তার ইম্প্যাক্ট। এখানে আমাদের চারটা সমস্যার এগেনস্টে সে চারটা ইম্প্যাক্টই দেখাইছে। চারটা ইম্প্যাক্ট কি? রিডিউস প্রফিট মার্জিন, যদি কোনো জি স্যার। পণ্যের উপরে ট্যাক্স বেশি হয় তাইলে আহ, ওই পণ্যের লভ্যাংশ কমে যাবে, তাই না? ধরেন একটা দুইটা প্রোডাক্ট, জি স্যার। একটা প্রোডাক্ট দুইটা দেশ থেকে আসলো, একটা চায়না থেকে আসলো, একটা ইন্ডিয়া থেকে আসলো। তো চায়না যেহেতু আমাদের সাথে তাদের কোনো মুক্ত বাণিজ্য চুক্তি নাই, এবং আমরা আহ, চায়নার সাথে ডাইরেক্ট 8টাতে সদস্য, এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট সদস্য, ওইরকম কোনো প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট নাই। সুতরাং চায়না থেকে যে প্রোডাক্টটা আসে তার উপরে ডিউটি যদি 25 টাকা হয়, 100 টাকায় 25 টাকা, মানে 25% হয়। আর ইন্ডিয়ার সাথে যেহেতু আমরা সার্কের সদস্য, সাফটা আছে, বিমস থেকেও ইন্ডিয়া আছে, আপটাতেও ইন্ডিয়া আছে,
তো ইন্ডিয়ার সাথে অনেকগুলো বাণিজ্য চুক্তি থাকার কারণে ইন্ডিয়া থেকে হয়তো আমরা এটার উপরে 15% ডিউটি দিলাম। তো দেখা গেছে কি চায়না থেকে যে প্রোডাক্ট 100 টাকায় কিনলাম, এটা আরো 25 টাকা ডিউটি দিয়ে 125 টাকা দাম পড়লো, তাই না? সো এটা যদি 130 টাকায় বিক্রি করতে হয়, তাহলে আমরা কি করব, আমাদের লাভ কমে যাবে। কিন্তু ইন্ডিয়া থেকে যে প্রোডাক্টটা আসলো, ওই প্রোডাক্টের উপরে যেহেতু 15 টাকা ডিউটি, 15%, তা সুতরাং আমরা যদি 30 টাকায় বিক্রি করি বা 40 টাকায় বিক্রি করি, তাইলে আমাদের আরো 25 টাকা প্রফিট থাকবে। সো এই যত বেশি ডিউটি আরোপ করা হবে, ওই প্রোডাক্টের লভ্যাংশ তত কমে যাবে, আর ডিউটি যত কম হবে তার লভ্যাংশ তত বাড়বে। তো এরকম বেশ কয়েকটা ইম্প্যাক্ট এখানে দেখাইছে। আর এখানে আবার বলছে স্ট্র্যাটেজিস টু ওভারকাম ট্রেড ব্যারিয়ার্স। এই যে বাণিজ্য বাধাগুলো দূর করার কি স্ট্র্যাটেজি হতে পারে, এটা বলা হয়েছে ডাইভার্সিফিকেশন। যে তুমি তোমার যে এক্সিস্টিং বিজনেস আছে, এই বিজনেসটা যদি তোমাকে ট্রেড ব্যারিয়ার দেয়, তাইলে তুমি কি করো, এই বিজনেস থেকে অন্য বিজনেসে চলে যাও বা অন্য প্রোডাক্ট ইন্ট্রোডাকশন করো যেটার উপরে ট্রেড ব্যারিয়ার কম বা ট্যাক্স কম অথবা কাস্টমস ডিউটি কম। তারপরে বলছে অ্যাডভোকেসি করো। তোমার অ্যাডভোকেসিটা কেন করবে, সরকার জন্য এই প্রোডাক্টের উপরে ডিউটি কমায় দেয় ওই দেশের সরকার। তারপরে বলছে যে কমপ্লায়েন্স, তারা যদি কোনো নিয়ম কানুন বলে যে তুমি যদি এই আইন পালন করো তাহলে তোমাকে এত পার্সেন্ট ছাড় দেওয়া হবে, ওই কমপ্লায়েন্স হও। তারপরে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, মানে ওই দেশের কোনো প্রতিষ্ঠানের সাথে তুমি পার্টনারশিপ করো, যেন সে ওই দেশে তোমাকে জায়গা দেয়, তুমি ওই দেশে বানাইয়া বিক্রি করতে পারো, তাহলে তো আর কাস্টমস ডিউটি দেওয়া লাগবে না। তারপরে সাপ্লাই চেইন অপটিমাইজেশনের কথা বলছে, কারেন্সি রিস্ক ম্যানেজমেন্টের কথা বলছে, এগুলো আমরা দেখবো, পরে দেখবো। তারপরে আমাদের তৃতীয় পার্টটা হচ্ছে নেভিগেটিং লিগ্যাল এন্ড রেগুলেটরি রিকোয়ারমেন্ট, মানে কি কি আইনি বাধ্যবাধকতা আছে আন্তর্জাতিক বাণিজ্য করার ক্ষেত্রে, এইগুলা নিয়ে একটু আলোচনা করতে বলছি। তো আমরা এখন চলেন দেখি, আমরা ইয়েকে বলি যে আইনি বাধ্যবাধকতা একটু লিখে দাও। রাইট অন, এই দুইটা ইস্যু, এটা আমরা তাকে বলি যে তুমি আমাকে এটা 300 ওয়ার্ডের মধ্যে লিখে দাও। উইদিন 300 ওয়ার্ডস। হ্যাঁ, এখানে সে বলছে কমপ্লায়েন্স ইজ প্যারামাউন্ট। হ্যাঁ, আপনি যখন দেশের ভিতরে ব্যবসা করবেন, ওটার কমপ্লায়েন্স কম, মানে আইনি জটিলতা কম। যখনই আপনি আমদানি বা রপ্তানি করতে যাবেন, তখনই আইনি বাধ্যবাধকতা বেড়ে যায়। যেমন আমদানি করতে চাইলে একটা আইআরসি করতে হয়, ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটা আমরা সচরাচর বাংলায় বলি আমদানি লাইসেন্স, ইম্পোর্ট লাইসেন্স। তারপরে এক্সপোর্ট লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়, ট্যাক্স দিতে হয়, টিন লাগে, ভ্যাটের জন্য ভ্যাট রেজিস্ট্রেশন লাগে। তারপরে আপনার ব্যাংকে এলসি করতে হয়, ব্যাংকে ওই এলসিটা আবার ফরেন কারেন্সি থাকতে হয়, ফরেন কারেন্সি কিনতে হয়, আরো অনেক ঝামেলা আছে। তো এই সবগুলা ঝামেলাই সে লিগাল এবং রেগুলেটরি এবং নন রেগুলেটরি ঝামেলাগুলা নিয়ে এখানে আলোচনা করছে। তাহলে দেখি আমরা সে কি লিখছে। আমরা এখানে কিন্তু প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা করতে পারছি। আপনি যেটা করছেন, আপনার সেগমেন্ট গুলা আমি আলাদা করে বুঝতে পারি না। এটা ধরেন 1.0 যদি এটার নাম দেই, চ্যাপ্টার করে নেই, তাহলে সহজ হবে। তাইলে এটার নাম হচ্ছে 2.0, মানে এটা দ্বিতীয় চ্যাপ্টার। এটা হচ্ছে 2.1, মানে দ্বিতীয় চ্যাপ্টারের প্রথম অংশ। তারপরে এটার নাম দেন 2.2, মানে দ্বিতীয় চ্যাপ্টারের দ্বিতীয় অংশ। এটার নাম দেন হচ্ছে 2.3, দ্বিতীয় চ্যাপ্টারের তৃতীয় অংশ। এবার আমরা 3 নাম্বার চ্যাপ্টার শুরু করব। এবার হচ্ছে 3.0, 3 নাম্বার চ্যাপ্টার শুরু করছি। 3 নাম্বার চ্যাপ্টারে প্রথমে আমরা কি লিখবো, ওই যে 300 ওয়ার্ডের উপরে নিয়ে আসছি যে নেভিগেটিং লিগাল এন্ড রেগুলেটরি রিকোয়ারমেন্ট, এটা দিয়ে দিচ্ছি। তো চলেন দেখি আমরা কি কি লিগাল রিকোয়ারমেন্ট পেলাম। স্বল্প কথায় লিখতে বলছি, সে স্বল্প কথায় আমাদেরকে লিখে দিছে। তাহলে এটা হবে 3.1।